এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বসার ঘরে লোকজন জড়ো হয়ে আছে। রোজা বসেছিল কাজল বেগম আর জয়নাল সাহেবের মাঝখানে। সোফার বিপরীত দিকে বসেছিল জিহাদ। এ বেলায় দাঁড়িয়ে পড়েছে রাগে। বড় করে শ্বাস টেনে নিল রোজা। সবার সামনে শান্ত গলায় বলল, আমি কাজটা ছাড়বো না। জিহাদ হেস হেসে উঠল। ছাড়বে না? রোজা মাথা নুয়ে রেখেছিল, এবারে সরাসরি তাকিয়ে বলল, পারবো না। তাহলে আমাকে ছেড়ে দাও। কাজল বেগম আতকে উঠলেন। রাগের মাথায় কী সব বলছিস বাবা? মাথা ঠিক আছে? দুজন একান্তে আলোচনা করে মিটিয়ে নে। জিহাদ রাগে চিৎকার করে ওঠে। ওর কাছে আমার কথার আমার কি কোনো দাম আছে মা? নেই তো। আমি তো বলেছি ও অন্য যে কোনো চাকরি করুক, আমার আপত্তি নেই। শুধু ওইখানে ও আর চাকরি করতে পারবে না, এইটুকু কি বেশি চেয়ে ফেলেছি? রোজা উঠে দাঁড়িয়েছে। নিপা বেগম দ্রুত এগিয়ে এলেন। মেয়ের হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইলেন। রোজা সে সময়টুকু দেয় না, থমথমে মুখে প্রশ্ন করে, আমি ওখানে কোনো চাকরি নিয়েছিলাম? জিহাদ, অমর এক বাঘের গুহায় আমি কাঁপতে কাঁপতে কেন যেতাম? জিহাদ মুহূর্তেই নরম হয়ে এলো। আগেকার বিষণ্ণ দিনগুলোর কথা ভেবে রাগ নিভে গেল। রোজার হাত দুটো ধরতে চেয়ে বলল, প্রয়োজনে। তখন আঙ্কেল ক্যান্সারে পেশেন্ট ছিলেন, অনেক অনেক টাকার প্রয়োজন ছিল। এখন তো আর প্রয়োজন নেই, তাই না? বাড়ি গাড়ি সবই তো হয়েছে, আঙ্কেলও দিব্যি সুস্থ। তাহলে এখনও কেন ওখানে কাজ করতে হবে? এবারে রিজাইন করে নাও, বিয়ের পর তুমি যেখানে ইচ্ছে চাকরি নিও। রোজা দু পা পেছনে চলে এসেছে, চোখ মুখ অনুভূতি শূন্য প্রায়। হৃদি আমাকে ছাড়া থাকতে পারবে না। জিহাদের হৃদয় যেন কেউ খামচে ধরল। রাগ মাথায় চড়তে চাইলেও নিজেকে স্বাভাবিক রাখাই দুষ্কর হয়ে এলো। কোনো রকমে দাঁতে দাঁত পিষে প্রশ্ন করলো। তুমি কি ওর মা? রোজার ঠোঁট কাঁপল অপমানে, নাকের পাটা দুটো ফুলে উঠল। আজিজুল সাহেব চুপচাপ বসেছিলেন। এই যাত্রায় মিহি গলায় বললেন, মা না হলেও মায়ের আদরই তো পেয়েছে। বাচ্চাটার বয়স ছিল মাত্র 3 বছর, এখন প্রায় 7। এতগুলো বছর ধরে নিজে দুহাতে যত্ন করেছে, মায়া হয়ে গেছে না? তুমি এভাবে কথা বলে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়েটাকে? সুন্দরভাবে যদি কথাই না বলতে পারো, তবে আর তোমাকে আমি কোন সাহসে মেয়ে দিব? জিহাদ ফিরে তাকালো আজিজুল সাহেবের দিকে। রাগ সংবরণ করার চেষ্টা করলো। আঙ্কেল, আপনার আমার দিকটাও তো দেখা প্রয়োজন। আমি পছন্দ করছি না বিষয়টা। এক সময় টাকার প্রয়োজন ছিল, তাই আমি কিছু বলিনি আমার পছন্দ না হলেও। কিন্তু এখনও কেন? ওর তো দায়বদ্ধতা নেই, আজ বাদে কাল তো ছাড়তেই হবে। দিন শেষে আপনি যেভাবেই দেখুন না কেন, ও ওই বাড়ির একজন কাজের লোক। ওর দায়িত্ব যা ছিল তাই করছে। ও না গেলে ওই বাচ্চার জীবনে বিন্দুমাত্র ডিফারেন্স আসবে না। রাজ্য রাজনৈতিক বেআইনি কার্যক্রম করে টাকার পাহাড় বানিয়ে রেখেছে এই লোক। মেয়ের জন্য চারপাশে কেন 10-15 ন্যানি রাখার মতো অ্যাবিলিটি আছে। জিহাদের কণ্ঠ দৃঢ় হলো। উল্টো ওদের সাথে আরও জড়ালে পুরো বংশের ভোগান্তি আছে। মানুষ না হয় ভয়ে স্বীকার করে না, কিন্তু কে না জানে এই লোক দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। কোনো অপকর্ম করা বাদ রেখেছে। এখনও সময় আছে, ওকে বলুন সরে আসতে। আজিজুল সাহেবও এবারে নিশ্চুপ হয়ে এলেন। তার যে ভয় হয়। তাকালেন মেয়ের জেদি মুখের দিকে। রোজা তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। জিহাদ নিজেকে শান্ত করতে চেয়ে দু পা এগিয়ে বলতে নেয়, রোজা, লিসেন টু। রোজার এক মুহূর্ত দাঁড়ালো না। জিহাদকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। সুজা নিজের ঘরে সে দরজা লক করে রাখলো। তার দম বন্ধ হয়ে আসছে। জিহাদের কথাগুলো তাকে বাজেভাবে কষ্ট দিয়েছে। কষ্টের চেয়েও বেশি তার ভয় হচ্ছে। হৃদিকে যে সে খুব ভালোবাসে, একদিন দেখতে না পারলে কি ভীষণ যন্ত্রণা হয়। সেখানে কিভাবে কাজ ছাড়ার কথা ভাববে সে? বিছানার সাইড টেবিলটার উপরের ল্যাম্পশেডের পাশেই দুটো ছবির ফ্রেম রাখা। একটাতে বাবা মা রোজা আর তার ছোট ভাই রাজু, আরেকটা ফ্রেমে রোজা আর ছোট্ট হৃদি। সুবিশ্ব আলোজ্জ্বল রুমের গোল বিছানায় বসে আছে রোজা। হৃদি ঠিক রোজার কোলে বসেছে। ওর বয়সটা তখন সবে 5। পুতুলের মতন দেখতে মেয়েটার হাতে আরেকটা গোলাপি রঙের পুতুল।
কাঁধ সমান কোকড়া চুলে দুটো ঝুঁটি করে রাখা, মিষ্টি করে হাসছে রোজার দিকেছে। ছবিটা দেখে রোজার দম বন্ধ হয়ে আসতে চাইল। সে কল্পনাই করতে পারে না কাজটা ছাড়ার কথা। কাজ ছেড়ে দিলে তো আর কখনোই হৃদিকে দেখতে পাবে না সে, সম্ভবই না। তাহলে কিভাবে সে পারবে? কেন বুঝতে চাচ্ছে না জিহাদ? রোজা মা, আমার দরজাটা খোল। আজিজুল সাহেবের ডাকে দরজা খুলে দিল রোজা। ফিরে এসে বসলো বিছানার উপর। রুমে ঢুকতেই আজিজুল সাহেবের চোখ গেল সাইড টেবিলটার দিকে। মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেললেন। এসে বসলেন মেয়ের পাশে, মাথায় হাত রাখলেন। দীর্ঘ সময় নীরব থেকে অবশেষে বললেন, ঝাত কিন্তু একবারেও ভুল বলছে না মা, আর কত? রোজার চোখ দুটো জলে ভরে উঠল অবশেষে। ছলছল চোখে তাকিয়ে বলল, কাজটা ছাড়তে পারবো না বাবা। হৃদিক এখনো ছোট, আমাকে ভীষণ ভালোবাসে। আমি ছাড়া কারো কাছে যেতে চায় না। আরও অনেকেই তো আছে ওকে টেক কেয়ার করার জন্য। কাউকে পছন্দ করে না, ওর সব আমি নিজ হাতে সামলাই। কিভাবে চলে আসবো বাবা? আর যদি কাজটা ছেড়ে চলে আসি, কখনো ওকে আর দেখতে পারবো না। ওই বাড়িতে ঢোকার বা হৃদির আশেপাশে যাবার সুযোগ আর পাওয়া সম্ভব না। আজিজুল সাহেব নীরব হয়ে গেলেন। 24 ঘন্টা বডিগার্ড দিয়ে হেফাজতে রাখা এমন বড়লোক বাড়ির মেয়েকে কাজ ছেড়ে দিলে কিভাবে দেখা সম্ভব? তিনি অসহায় হয়ে পড়েন। কি বলবেন বুঝে পেলেন না। বাচ্চাটাকে তারা কখনো সামনাসামনি দেখেননি। রোজার মুখে শুনে আর ফোনে দেখে কেমন মায়া করে বসে আছেন। সেখানে রোজা কতগুলো বছর ধরে মেয়েটাকে দু হাতে যত্ন করে লালন পালন করেছে। একটু হলেও মেয়ের অনুভূতি তিনি বুঝতে পারছেন। জিহাদকে আমি বোঝাবো, তবে তুমি তর্ক করে ওর সাথে আর ঝগড়া করো না মা। বয়স তো কম হলো না, বিয়ে শাদী তো করতেই হবে, তাই না? রোজা মাথা দোলালো, চিন্তিত হলো। দেখতে দেখতে কেমন 29-এ পা দিয়ে ফেললো। আর 1 বছর মাত্র, এরপর 30। এ সময় দরজার কাছ থেকে রাজু চাপা গলায় আওড়ালো, জানো না 20তেই বুড়ি, সেখানে তোমার 30 হবে আপু। ভাবো তুমি কোন পর্যায়ে বুড়ি আছো। আস্তাগফিরুল্লাহ। রোজার মেজাজটা খারাপ হলো। মুহূর্তেই উঠে দাঁড়ালো, ছেলেটার পিঠে 4টা থাপ্পড় বসানোর জন্য। রাজু ওখানে মার খাওয়ার জন্য মোটেও দাঁড়িয়ে নেই। পাশের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে। বাড়ির ধারার এই নিরিবিলি এরিয়া জুড়ে গড়ে ওঠা অট্টালিকার মতো বিলাসবহুল বাড়িটা ভদ্র সমাজে শিল্পপতি আদিল মির্জার নামে পরিচিত হলেও আন্ডারওয়ার্ল্ডে টাইগার্স ড্যান নামে পরিচিত। বডিগার্ড, সিসিটিভি ক্যামেরা দিয়ে কড়া সুরক্ষায় রাখা এই বাড়িতে প্রবেশের পথেই বহু বাধা। রোজাদের গাড়িটা 4 বার থেমেছে, 4 ধাপে চেকিং করা হয়েছে। রোজা এতে অভ্যস্ত। রাতে ভালো ঘুম হয়নি, তাই সে সারা রাস্তা জুড়েই ঘুমিয়েছে। প্রত্যেক দিন তাকে নিতে এবং বাসায় পৌঁছে দিতে এই গাড়িটাই আসে। প্রত্যেক দিনের মতো ড্রাইভার চাচার পাশের সিটে ধ্রুব বসে আছে, হৃদির পার্সোনাল বডিগার্ড। যেমন শরীর তেমন উচ্চতা। লোকটার মাথাটা মনে হচ্ছে গাড়ির সিলিং ছবি আর একটু হলে এত লম্বা মানুষ হয়। রোজার ঘুম ছুটেছে। সে হাতে গাল থেকে বাইরে তাকালো। সরু রাস্তার দুপাশে ঘন করে গাছপালা উঠেছে। গাছগুলো ভিন্ন প্রজাতির, কেমন ট্রিম করে একই রকম শেপে রাখা। প্রতিদিন দেখেও তার দেখবার স্বাদ মেটে না। সবকিছু একদম কল্পনার মতো সুন্দর। রোজা যখন গাড়ি থেকে নেমে বিশাল বাড়ির দুয়ার পেরোলো, তখন লিভিং রুমের দেয়াল ঘড়িটার আওয়াজ করলো ঘড়ির কাঁটা 6টায় ঘুরছে বলে। মরিয়ম বেগম সহ বাকিরা মোছামুছির কাজকর্ম শুরু করে দিয়েছেন। বেশ সাবধানে চকচকে কালো কাচের সিঁড়ি মুছছিলেন মরিয়ম বেগম। রোজা কাছাকাছি এসে আস্তে করে বলল, গুড মর্নিং আন্টি। মরিয়ম বেগমের জবাব আরো ধীর শোনালো। রোজা সোজা উপরে চলে এলো। আশেপাশে কোথাও সে তাকালো না। এই বাড়িতে কয়েক বছর ধরে চাকরি করতে পেরেছে এমনি এমনি না, অনেক সীমাবদ্ধতা আছে যা খুব সুন্দরভাবে মান্য করে এসেছে রোজা। তাই তো আজ পর্যন্ত সে পুরো বাড়িটা পর্যন্ত দেখেনি। প্রয়োজনের তাগিদে যতটুকু পর্যন্ত যেতে হয় অতটুকুই। কথায় আছে, কিউরিসিটি ক্যান ইট ইউ অ্যালাইভ। রোজা তাই মানে সে কোনো কিছুতেই আগ্রহ দেখায়নি, কিছু জানার চেষ্টাও করেনি হৃদি ব্যতীত। হৃদির রুমটা একেবারে শেষ মাথায়। ওর রুমে সিসিটিভি ক্যামেরা আছে। রোজা যতটুকু জানে পুরো বাড়িতেই সিসিটিভি ক্যামেরা লাগানো, সেসব মনিটরিং করা হয়। তারও আলাদা রুম আছে, ওটাকে মনে হয় কন্ট্রোল রুম বলে। হৃদির পুরো নাম আমিরা মির্জা হৃদি। আদর করে ছোট করে রোজা হৃদও ডাকে। শুধু হৃদ নয়, মাঝে মধ্যে প্রিন্সেসও ডাকে। মেয়েটা ডিজনিল্যান্ডের উপর অবসেসড। পুরো রুম জুড়ে ডিজনিল্যান্ডের আধিপত্য।
গত বছর ফ্রান্সের ডিজনিল্যান্ড মার্নে লে ভ্যালি থেকেও ঘুরে এসেছে। এই বছরও যাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কাঁধ ব্যাগটা একপাশে রেখে রোজা বিছানার কাছে এলো, বসলো ঘুমন্ত হৃদির পাশে। কি মিষ্টি একটা মুখ, কি সুন্দর দেখতে। রোজা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল মাথাটা। রাতে বেনুনি করে দিয়ে গিয়েছিল, মাথাটা নুয়ে ছোট করে ডাকলো, মাই প্রিন্সেস, ইউ হ্যাভ টু ওয়েক আপ। হৃদি ভীষণ লাইট স্লিপার। এক ডাকে বড় বড় চোখ দুটো মেলে তাকালো, গোঙালো, দু হাত বাড়িয়ে দিল মুহূর্তেই। রোজা ওকে কোলে তুলে নিল। তার কোলে বসতে মেয়েটা রোজার বুকে মিশে গেল কেমন। দু হাতে গলা জড়িয়ে আবার চোখ বুঝে নিল। রোজা ওকে কোলে নিয়ে এগুলো ওয়াশরুমের দিকে। ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করাতে হবে, এরপর রেডি করে বেরোতে হবে স্কুলের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি ঠেলে যখন ঢুকলেন, ততক্ষণে রিদিকে ফ্রেশ করে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে রোজা। ওর স্কুলের ড্রেস কোড হচ্ছে সাদা রঙের শর্ট স্কার্টের সাথে কালো রঙের শার্ট, সাদা রঙের টাই, সাদা মোজার সাথে কালো জুতো। কুকরা চুলগুলোতে সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিয়েছে। রেদির স্কুল ব্যাগটা গতকাল রাতে গুছিয়ে রেখে গিয়েছিল রোজা। রেদি এই মুহূর্তে বেঁকে বসলো। আই ডোন্ট ওয়ান্ট ইট। রোজা শান্ত, এক হাতে সুপের বাটিটা নিয়ে অন্য হাতে রিদিকে জড়িয়ে নিয়ে প্রশ্ন করে, কেন না, কি হয়েছে, খারাপ লাগছে? রোজা অসহায়। গত বছরও মেয়েটা এমন করেছে মাস খানিক ধরে। রোজা যায়নি, এই বছরও শুরু করেছে। পরে ভাববো, আপাতত খেতে হবে। তুমি খেলে আমি ভেবে দেখব। রিদি দ্রুত সরল গলায় বলল, তাহলে আমি খাবো। মাই গুড গার্ল। রোজা সবসময় আপন মনে ভেবে এসেছে এত বডিগার্ডের কি প্রয়োজন। এই যে সাধারণ একটা ব্যাপার, হৃদিকে স্কুলে নিয়ে যাবে মাত্র, এখানেও এত সিকিউরিটির কি প্রয়োজন? তিনটা বডিগার্ডের কি কোনো দরকার আছে? কি দরকার এত ঝামেলার, এত লোকজনের? তার 4 বছরের প্রশ্নের জবাব যেন আজকে মিলল ভয়ানকভাবে। এই সিকিউরিটিও যে বেশ কম, তা সে হাড়ে হাড়ে টের পেল। জ্যাম মুক্ত মেন রোড ছিল, গাড়ি টাড়িয়ে রাস্তায় তেমন একটা ছিল না। হঠাৎ করেই 9-10টা ভিন্ন মডেলের গাড়ি একত্রে তাদের গাড়ি দুটোকে ঘেরাও করে ফেলল। দুর্দান্ত ফাস্ট। রোজা চোখের পলক ফেলতেই তাদের গাড়িটা ঝাঁকিয়ে উঠল। গাড়িতে গাড়ি ঘর্ষণের তীব্র শব্দে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল তার শরীর। মস্তিষ্ক কাজ করার আগে রোজার শরীর কাজ করলো। সে আষ্টে পৃষ্ঠে জোরে ধরল বাঁশের তুলোর মতন নরম শরীরের হৃদিকে। মেয়েটা আতঙ্কে এইটুকুন হয়ে গেছে, থরথর করে কাঁপছে। এ যাত্রায় শব্দ করে কেঁদে ফেললো। রোজা ওকে বুকে মিশিয়ে শান্ত করতে চাইলো। তাদের গাড়িতে প্রতিদিনের মতো ধ্রুব ড্রাইভারের পাশে বসেছিল। এ যাত্রায় বিদ্যুৎ ব্যাগে ড্রাইভারকে সরিয়ে নিজে বসলো ড্রাইভ করতে। চলন্ত গাড়ি নিজ দায়িত্বে নিয়ে টান আর সামনে এগোচ্ছে, হাইস্ট স্পিড। কানের ব্লুটুথ দিয়ে সে যোগাযোগ করার চেষ্টাও করে যাচ্ছে। গাড়িতে গাড়ি ঘর্ষণের শব্দ ভাঙচুরের মতন শোনাচ্ছে। তাদের এই গাড়িতে চতুর্দিক দিয়ে আক্রমণ করা হচ্ছে। এক পর্যায়ে রোজার পাশের জানালার কাছে আঘাত করা হলো। কাজটা বোধ হয় সামান্য পাতলো। টানা অনেকবার আঘাতে জানালার কাজ ভেঙে সিটে পড়ল। রোজা আরো গাঢ়ভাবে আগলে নিল রিদিকে। দ্রুত বুকের ভেতর নিয়ে সিট ছেড়ে নিচে হামাগুড়ি দিয়ে বসলো। বাচ্চাটার মাথা শক্ত করে নিজের বুকে লুকিয়ে 2 কান চেপে ধরে রাখলো। ধ্রুব এক পলক পেছনটা দেখে নিয়ে এবারে দিক বিদিক শূন্য হয়ে এক একটা বাঁকা টার্ন নিতে লাগলো আক্রমণ থেকে বাঁচতে। ড্রাইভার চাচা ইতিমধ্যেই কল করেছেন আদিল মির্জাকে। আক্রমণের কথা এখন না জানলে বড় দেরি হয়ে যাবে যে। সামনে দিয়েও একটা গাড়ি পালাক্রমে আক্রমণ করে যাচ্ছে। ধ্রুব এক বড় হাই স্পিডে গাড়ি টানছে, চোখ মুখ শক্ত তবে শান্ত। অনড়ভাবে চতুর্দিক নজর রেখেছিল। এ যাত্রায় খুব সাবধানে এক হাতে ফুল কন্ট্রোলে রেখে জানালার কাজ অল্প নামিয়ে অন্য হাতে পিস্তলটা বের করে মুহূর্তে গুলি করে। দুটো সামনের গাড়ির 2 টায়ারই। সামনের গাড়িটা ব্রেক ফেল করায় ওটা পাশ কাটিয়ে ধ্রুব হাই স্পিডে এগোয়। রোজা দেখেছিল ড্রাইভার চাচা আর ধ্রুবের মিলেমিশে করা এক একটি কাণ্ড। কেমন চতুরতার সাথে এতগুলো গাড়ির সাথে কিভাবে একা লড়ছিল। হঠাৎ করেই 2টো গাড়ি দিয়ে এসে আক্রমণ চালালে তাদের গাড়িটা প্রায় উল্টে যেতে নেয়। ধ্রুব দ্রুততার সাথেই পালানোর পথ খুঁজে চলেছে তখনও, কিন্তু কোনোভাবেই গাড়িগুলোর পিছু ছাড়ানো যাচ্ছে না, যেন টয়ের হয়ে এসেছে। রোজা তাকালো তার বুকে মিশে থাকা ফুটফুটে মুখটার দিকে। এতটুকু মেয়েকে কোন পাষাণ মারতে চায়? ওরা কি মানুষ?
গাড়ির টায়ারে টানা 2-3টে গুলি লাগতেই গাড়িটা ঝাঁকে সামনের বড় গাছটাই বাড়ি খেয়ে থমকে যায়। ধোঁয়ায় ভরে যায় ভেতরটা। ধ্রুবের মাথা গুলিয়ে রক্ত বেরোচ্ছে। সে দ্রুত বলল, রোজা, ভয় পাবেন না, গাড়িতেই থাকুন, নামবেন না। বস চলে আসবে, প্রিন্সেসকে আগলে রাখুন। ধ্রুব দুর্বলভাবে পিস্তল সহ বেরোলো। সম্ভবত জ্ঞান হারাবে। রোজা ডাকতে চাইলো কিন্তু পারল না। ভয়ে তার আত্মা সহ শরীর কাঁপছে। জানালার ভাঙা কাঁচ পুনরায় ভেঙে দরজা খোলার জন্য কেউ কসরত করে চলেছে। সামনে কিছু গুলির আওয়াজ শোনা গেল। খুলে গেল রোজার পাশের জানালা দরজা। রোজা আর দেরি করে না, হৃদের দিকে জানালার দরজা খুলে বেরিয়ে পড়ে। 7-8 জন লোক ঘিরে আছে সামনে। ধ্রুব সামনে পড়ে আছে, চোখে মুখে রক্ত, সম্ভবত পায়ে গুলি লেগেছে। ভরভর করে রক্ত বেরোচ্ছে। ড্রাইভার চাচাকে মারা হয়েছে। ভদ্রলোক ওঠার চেষ্টা করেছে। রোজার এদিকে নিজের পেছনে লুকায়। একজন চেঁচায়, প্রাণে বাঁচতে চাইলে সরে দাঁড়া, বাচ্চাকে দে। রোজার ভেতরটা ভয়ে কাঁপছিল, তবে নিজের জন্য নয়, মৃদির জন্য। সে আর চোখে তাকালো পাশে। রুবের পিস্তলটা পড়ে আছে। মুহূর্তে তুলে নিল হাতে। এক হাতে হৃদিকে নিজের পেছনে জড়িয়ে রেখে অন্য হাতে পিস্তল সামনে তাক করে রাখলো। মনে প্রাণের শপথ করলো কেউ এগিয়ে এসে হৃদিকে নিতে চাইলে রোজা গুলি করে ফেলবে। এতগুলো মানুষের সামনে সে কাঁপে না, ভয়ে সিটিয়ে যায় না। চোখে চোখ রেখে ট্রিগার প্রেস করে। ওভাবেই ধীরে ধীরে পেছনে যেতে থাকে হৃদিককে নিয়ে। বারবার করে বলে, কাছে আসার চেষ্টাও নয়, ওর আইল স্যুট। তখন বাচ্চা চাওয়া ওই কালো লোকটায় হঠাৎ করে ছুটে আসতে চাইলে রোজার দিকে। রোজা সচেতন হয়। ঢুক গেলে চোখ বুজে ট্রিগার প্রেস করে ফেলল। হ্যাঁ, এক গুলি যেন সাহস এনে দিল। পরপর পায়ের কাছে টানা কিছু গুলি করলে একটা লেগে যায় লোকটার পায়ে। কোকে উঠে লোকটা পা ভেঙে বসে পড়ে। রোজা সমানে পিছই। ও সময় সে দেখলো একসাথে অনেকগুলো কালো গাড়ি হাই স্পিডে ধেয়ে আসছে। কারা এরা? ওদের আরো লোক না তো? গাড়িগুলো এসে থামলো। উপস্থিত সবগুলো লোক জড়সড় হয়ে যায়। রোজার ওদিকে নজর নেই। সে নির্ভীক হয়ে উচ্চ স্বরে বলল, ডোন্ট মুভ অর এলস আই উইল কিল ইউ অল। আদিল তখন গাড়ি থেকে ঝড়ের ব্যাগে কেবলই নেমে দাঁড়িয়েছে। তার লোকেরা ইতিমধ্যে সবগুলো আক্রমণকারীকে আন্ডার কন্ট্রোল করতে নেমে পড়েছে। অথচ আদিল স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে অদূরের নারীর দিকে, যে দৃঢ়ভাবে অনুরূপে দাঁড়িয়ে আছে তার মেয়েকে আগলে নিয়ে, যার হাতে পিস্তল তাক করা, যার চোখে কণ্ঠে আগুন আর রূপেও। রক্তাক্ত ধ্রুবকে একজন বডিগার্ড কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। ড্রাইভার চাচা কোনো রকমে ভাঙা পা নিয়ে উঠতে উঠতে বললেন, মিস রোজা, দে আর উইথ আস, কাম ডাউন মাই চাইল্ড। রোজা কোনোভাবে শান্ত হতে পারছিল না। তাক করা পিস্তলটা নামাতেও তার সময়ের প্রয়োজন পড়ল। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। তার ডান পাটা ছোট 2 হাতে পেছন দিয়ে জড়িয়ে চোখ দুটো শক্ত করে বুঝেছিল হৃদি। থরথর করে কাঁপছিল, ফুপাচ্ছিল নীরবে। হঠাৎই মিষ্টি এমন নিস্তব্ধতা উপলব্ধি করে তাকালো। অদূরে দাঁড়ানো স্তম্ভিত শরীরের মানুষটাকে দেখতে পেয়ে শব্দ করে কেঁদে উঠল, ড্যাডি, ড্যাড। আদিল মির্জা, হৃদির বাবা। রোজার হাত কাঁপে সামান্য। হাত থেকে ফসকে পড়তে চায় পিস্তলটা। ভয়ে আত্মাটা যেমন এইটুকুন হয়েছিল, তেমনি শ্বাস গলায় আটকে ছিল। এবারে বড় করে শ্বাস ফেলল। তারা এখন বিপদমুক্ত। এতটুকু ভাবনায় যথেষ্ট ছিল শান্ত হওয়ার জন্য। নিজেকে শান্ত করল। পরপর নজরে এলো ওই কালো পোশাক পরিহিত লোকটার পা, যাকে সে গুলি করেছিল। রোজা হতবাক হয়ে নিজের হাতের পিস্তলটা দেখে, ভালোভাবে দেখে নিজের হাত। পর মুহূর্তে এক ঝটকায় পিস্তলটা ফেলে দেয়। সে বাকরুদ্ধ। জীবন্ত এক মানুষকে গুলি করেছে। রোজা গুলি করেছে। মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠের ডাকে আদিল মির্জার ঘুর কাটে। ঘুর, হ্যাঁ, ঘুরই ছিল। দ্রুত কয়েক কদম এগিয়ে গেল। 2 পায়ের পাতায় ভর দিয়ে বসে 2 হাত মেলে দিতেই মেয়ে তার ছুটে এলো খুলে। ছোট 2 হাতে জোরে ধরলো আদিলের গলা। ঘাড়ে মুখ গুজে ফুপিয়ে গেল। রীতিমতো বাচ্চা মেয়েটার শরীর কাঁপছে তখনও। ড্যাডি। মেয়ের মাথায় সামনে ঠোঁট ছুঁয়ে দিয়ে আদিল আওড়ায়, এই তো আমি সোনা, শান্ত হও, ড্যাড ইজ হেয়ার ফর ইউ। দেখি তাকাও। হৃদি বাবার ঘাট থেকে মাথা উঠিয়ে তাকালো। চোখ মুখ লাল,
কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করে রেখেছে। পেছনে দাঁড়িয়ে ছিল শান্ত, আদিলের ডান হাত। সে বেশ সাবলীলভাবেই একটা পরিষ্কার রুমাল বের করে এগিয়ে ধরল। আদিল রুমালটা নিয়ে মেয়ের নাক মুখ যত্নের সাথে মুছে দিতে নিয়ে প্রশ্ন করে, এখনো ভয় লাগছে? হৃদি মাথা নাড়িয়ে বোঝালো ভয় লাগছে না। আরো জোরালোভাবে আদিলের গলা জড়িয়ে ধরতে আদিল উঠে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। মৃদি ফিস করে বলল, কিন্তু কিন্তু আমার স্নো হোয়াইট ভীষণ ভয় পেয়েছে ড্যাডি। শি ওয়াজ সো স্ক্যার্ড। আদিল ভ্রু তুলে তাকালো সামনে। রোজা ড্রাইভার চাচাকে সাহায্য করছিল গাড়িতে উঠে বসতে। বয়স বেশি তার, এর উপর আবার বৃদ্ধির কোমরে বেশ কয়েকটা বাড়ি মারা হয়েছে। স্বাভাবিক যে সে নিজে নিজে উঠতে পারছে না। রোজা তাকে উঠিয়ে আবারও পাথরের মতন দাঁড়িয়ে থাকলো গাড়ির সামনে। আর চোখে দেখলো কেমন সবগুলো আক্রমণকারী কেটুর শব্দ করা ব্যতীত ধরে বেঁধে গাড়িতে তোলা হচ্ছে। কিছুক্ষণের মাথায় রাস্তাঘাট পরিষ্কার, অথচ একটু আগে পুরো রাস্তা ব্লকড ছিল। সাধারণ মানুষের জন্য এই দৃশ্যটি আতঙ্কজনক। শান্ত আদিলের নজর আর চোখে দেখেই মাথাটা এগিয়ে এনে আস্তে করে বলল, বস, দ্যাট ইজ মিস রোজা, প্রিন্সেসের 11th ন্যানি। আদিল আপাদমস্তক দেখল কিছুক্ষণ। তখনকার তেজস্বিনী রূপটা নেই, মাথাটা নুয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদিল সবসময় কাজের লোকদের প্রতি উদাসীন, সেভাবে খেয়ালই করে না সে ধিলেও। আদিল অনুমান করলো এই মেয়ে বুঝি তার সামনে কখনো আসেনি বা পড়েনি। 4 বছর ধরে এত কোইন্সিডেন্স কিভাবে সম্ভব? এত চমৎকারভাবে ইনভিজিবল থাকাটাও একটা মারাত্মক গুণ বলতেই হয়। শেষ একবার চেয়ে আদিল মেয়েকে নিয়ে হাঁটা ধরল গাড়ির দিকে। অ্যালেন আদিল মির্জার বাম হাত গাড়ির দরজা মেলে ধরে আছে। গাড়িতে উঠে বসতে বসতে আদিল শান্তকে ইশারা করে গেল। আদিলের কালো গাড়ির সাথে একই রকম দেখতে আরো 2টো গাড়ি সারিবদ্ধভাবে চলে যাচ্ছে। শান্ত আর চোখে রোজাকে দেখলো, সবসময় মাথাটা নুয়ে রেখে চলেছে। অযথা কিংবা প্রয়োজনে কোনোভাবেই সামনে পড়েনি, তাই হয়তো বা তেমন খেয়ালও করা হয়নি এতকাল। বেশ সুন্দরী, আগুন সুন্দরী বলা যেতেই পারে। তার উপর আবার বেশ ফিটনেস মেনটেন করে রেখেছে। ফর্সা মুখে টানা টানা চোখ, ফুল লিপস, চোখা নাক, স্কিন কেমন চকচক করছে। চুলের রংটা ব্রাউন, সম্ভবত কালার করা। চুলের রংটা কমপ্লিমেন্ট করছে লুকসকে। শান্তর চোখে ভাসলো তার বসের স্তম্ভিত মুখটা। ধারালো দৃষ্টি কিছু একটা ভেবে সে ভদ্রভাবেই গাড়ির দরজা মেলে ধরল। মিস, উঠে বসুন। রোজা চেয়েছিল চকচকে দাম্ভিক গাড়িগুলোর দিকে, নিমেষে চোখের সীমানার বাইরে চলে গিয়েছে। হৃদের জন্য তার চিন্তা হচ্ছে। মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল, কোথাও ব্যথা পেল কি না ভাবতে ভাবতে উঠে বসলো। ড্রাইভার সিটে ভিন্ন একজন মানুষ বসে। রোজা ভুল না হলে এটাও একজন বডিগার্ড। তার পাশে শান্ত কালো একটা স্যুট গায়ে, কানে ব্লুটুথ, কাকে যেন ইনস্ট্রাকশন দিচ্ছে। ড্রাইভ করছিল রাদিন। জিজ্ঞেস করলো, বস কি বললেন? টু ফাক দেম অল। রোজা সামান্য কাশল। শান্ত মুহূর্তে ঘুরে তাকিয়ে মিষ্টি করে হাসল। গাম্ভীর্যের মুখোশে কেউ এত দ্রুত পাল্টাতে পারে তার জানা ছিল না। শান্ত হেসে হেসে প্রশ্ন করলো, মিস রোজা রাইট? মিস তো, মিসেস না রাইট? রোজার অপ্রস্তুত হয়েও বলল, মিস রোজা। সাচ আ নাইস নেম, সো প্রিটি। ফুল নেম উড বি? রোজার দু ভ্রুয়ের মাঝে ভাঁজ পড়ল, বিড়বিড় করলো। হোয়াটস রং উইথ দিস গাই? জানালার বাইরে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে জবাব দিল, আয়াত তালুকদার রোজা। রাদিন ভ্রু তুলল শান্তর দিকে আর চোখে চেয়ে। সেদিকে ধ্যান নেই শান্তর। উৎসাহের সাথে একের পর এক প্রশ্ন করে গেল, আপনার বাবা কি করেন মিস রোজা? আর ডেটিং সামওয়ান রাইট নাও? হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ইউজ? আর ইউ? দুহাতে বুকে ভাঁজ করে বেশ সাবলীলভাবেই ঘাড় ঘুরে তাকালো রোজা। শান্তর শ্যামবর্ণ মুখটা ভালোভাবে দেখে যাত্রায় মিষ্টি করে হাসলো। প্রশ্ন করলো, ওই লোকগুলো কারা ছিল? মাস্টার মাইন্ড কে? তারা কেন মারতে যাচ্ছিল হৃদিকে? শান্তর হাসি মুখ থেকে সরে গেল। মুখ বন্ধ করে ঘুরে বসলো আগের মতো। রোজা বিরক্তিতে চ উচ্চারণ করলো, বিড়বিড় করলো। শেমলেস। নিজের মতন ফের তাকালো জানালার বাইরে। শান্তর কেচির মিচির ব্যতীত এবার একটু আরাম বোধ হচ্ছে।
মাথাটা ফেটে যাচ্ছিল। তার এখনও সব কিছু কেমন কল্পনা মনে হচ্ছে। রোজা সে সাধারণ একজন মেয়ে, যার দুনিয়া সাধারণ, অথচ আজ যা সে করেছে তা তো সাধারণ কিছু না। চোখে পড়ল তার হাতের চকচকে লাল নেল পলিশের উপর। রোজার মনে আছে, যখন নতুন সে হৃদির ন্যানি হিসেবে প্রবেশ করেছিল মির্জা বাড়ির এমন গম্ভীর পরিবেশে, সবসময় চঞ্চল নিজেকে সুন্দর করে রাখতে চাওয়া সে একদম গুটিয়ে থাকতো, নিজেকে লুকিয়ে রাখতো, সাজগোজ করা বাদ করে দিল। যদি খারাপ কারো নজর পড়ে যায়, যদি কেউ তাকে বিরক্ত করে, তখন কি করবে অসহায় তারা? বাবার ব্যবসায় তখন লাল বাতি চলছে, টাকার সমস্যা, বাবার অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, সব মিলিয়ে সে তখন অসহায়ের চরম পর্যায়ে। বড় সন্তান হিসেবে সব দায়িত্ব এসে পড়লো রোজার কাঁধে। তার এত ভালো একাডেমিক রেজাল্ট তখন বাচ্চাদের অপছন্দের খেলনায় রূপান্তরিত হলো। কোনো কাজে এলো না, যদিও বা এলো সেসব কাজের বেতন সীমিত, ওতে রোজার পোষাতো না। তখনই আল্লাহর অশেষ রহমতে সে এই কাজের সূত্র পায়, জরা বেতন। তখনই 55,000 ছিল তার মাসিক বেতন, আর এখন তো প্রায় লাখের ঘরে। রিস্ক বলেই তো এত টাকা। সন্ত্রাসের বাড়িতে এসে কাজ করতে হয় বলেই তো একটা সাধারণ কাজে এতটা পারিশ্রমিক সে পেয়েছে। নিজের পরিবারকে দাঁড় করাতে পেরেছে, নিজে লিড করতে পারছে স্বপ্নের জীবন। রোজা দীর্ঘশ্বাস ফেলল, তাকালো সামনে। রাদিন তখন ফিরে ফিরে তাকাচ্ছে। রোজা ভ্রু তুলতে সে আগ্রহী দৃষ্টি ফিরে নিল, আওড়ালো। বাড়ির সামনেই গাড়ি থেমেছে। অ্যালেন দ্রুত বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে নেমে এলো আদিল মির্জা। সূর্যের আলো সোজা এসে পড়লো কালো কুচকুচে মেসি আন্ডারকাট চুলে। রোদ পড়ায় কেমন লাল দেখালো চুলগুলো। অ্যালেন স্পষ্ট অনুভব করতে পারলো বসের চওড়া মেজাজ। কাছে কোলে মেয়ে দেখে এখনো ফেটে পড়েনি, না হলে আদিল দুয়ারের কাছে গিয়ে থামলো। শক্ত চোয়ালে সামান্য ডান পাশ করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, খোঁজ লাগা। আই ওয়ান্ট দিস মাদার। অ্যালেন মাথা দুলালো। আদিল ভেতরে চলে গেলে বড় করে শ্বাস ফেলল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। রীতিমতো ঝড় বয়ে গেছিল তার উপর। কিভাবে যে তারা এত দ্রুত পৌঁছেছে তা সে নিজেই জানে। গাড়ি না যেন প্লেন চালিয়েছে। কোন শালার মরার শখ জাগলো আবার। অবশ্য প্রতিনিয়তই কেউ না কেউ মরতে চলেই আসে। আশেপাশে পৌঁছানোর আগেই এদের শ্মশান ঘাট পাঠিয়েও দেওয়া হয়। এই শালার পুত কিভাবে যেন তাদের নজরের বাইরে চলে গেছে। ব্যাপার না, একবার পেয়ে নিক খোঁজটা। ধ্রুবের কি অবস্থা? এনিথিং সিরিয়াস? জাকির সহ আরো 15 জন দাঁড়িয়ে ছিল পেছনে। জাকির উত্তর করলো, পায়ে গুলি লেগেছে, মাথায় চোট পেয়েছে, মাঝখানিক বেড রেস্ট তো করতেই হবে। অ্যালেন আচমকা ফিরে তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে প্রশ্ন করলো, ওই টাকলার পায়ে গুলি কি সত্যি মেয়েটা করেছে? মিস রোজা, প্রিন্সেসের ন্যানি। অ্যালেন আশ্চর্য হলো, বিড়বিড় করলো, শি ইজ সামথিং। রোজাদের গাড়িটা তখনই এসে থামলো। চকিতেই ফিরে তাকালো অ্যালেন। তখন ঝামেলায় এই মিস রোজাকে দেখা হয়ে ওঠেনি। রোজা গাড়ি থেকে নেমে এলো স্বাভাবিকভাবেই। সঙ্গে সঙ্গে এতগুলো চোখের দৃষ্টিতে অপ্রস্তুত হলো। চোখ মুখ কুচকাতে সব রোবটের মতো নিজেদের দৃষ্টি ফিরে নিল। শান্ত গাড়ি থেকে নেমে সে বিনয়ের সাথে বলল, মিস, কাম উইথ মি। বস আপনার সাথে কথা বলবেন। রোজা জানে, বুঝেছে আজ সম্মুখীন হতেই হবে। এত বড় ঝামেলা হলো যেহেতু দেখা করে কথা তো বলবেনই। কিন্তু রোজার সত্য বলতে যেতে ইচ্ছে হচ্ছে না তার। এখানকার কারোর সাথে কথা বলতে, সামনাসামনি দাঁড়াতে ভালো লাগে না। এক কথায় রীতিবাদে কিচ্ছু ভালো লাগে না। সে যেমন লক্ষ্যে ছিল অমনই থাকতে চায়। তা কি আর সম্ভব? শান্ত পুনরায় ডাকতেই রোজা পা বাড়ালো ভেতরে। রোজার বিশ্রীভাবে সংকোচ বোধ হচ্ছে। কেন হচ্ছে? কোনোভাবেই মনের এই খচখচে অনুভূতি দূর করা যাচ্ছে না। যত সে এগোচ্ছে তত যেন মনের অস্বস্তি বেড়ে চলেছে। হৃদের রুমের সামনে শান্ত দাঁড়িয়ে পড়ল, হাত নাড়িয়ে ভেতরে প্রবেশের ইশারা করলো। রোজা কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো, বড় করে দম নিয়ে স্বাভাবিক হলো। অবশেষে পা বাড়ালো ভেতরে। অন্ধকার রুমে হলদে ড্রিম লাইট জ্বলছে, যার মৃদু আলোয় বোঝা যাচ্ছে আদিল মির্জা সোফায় বসে আছে। তার উড়োতে হৃদি মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রোজা মাথাটা নুয়ে এসে দাঁড়ালো সোফার থেকে খানিকটা দূরে। আর চোখে দেখলো আদিল ডান হাতে হৃদির মাথায় হাত বুলিয়ে চলেছে। বাম হাতটা সোফার হাতলে এলিয়ে রাখা।
তার দৃষ্টিও নিজের মেয়ের মুখের উপর আবদ্ধ। রোজা দৃষ্টি নামিয়ে যথাসম্ভব কণ্ঠ নামিয়ে সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। আদিল চোখেতে তাকালো। মৃদু আলোয় স্পষ্ট দেখা গেল না অদূরে দাঁড়ানো নারীর মুখ, অথচ আদিলের চোখের পাতায় এখনো তখনকার ওই দুঃসাহসিক কাণ্ডের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। তেজস্বিনী কণ্ঠে বলা কথাগুলো, ধারালো চোখের দৃষ্টি, বুকের দিকে তাক করে রাখা পিস্তল ধরা হাত, সোফার হাতলে রাখা আদিলের হাতটা দুটো চুটকি বাজাতেই দুয়ারে দাঁড়ানো শান্ত ভেতরে এলো। বস, রুমের সবগুলো লাইট জ্বালিয়ে দে। রোজা সামান্য হক চোকালো। এমনি তো ভালো ছিল, লাইট জ্বালানোর কি প্রয়োজন? শান্ত দ্রুত হাতে লাইটের সুইচগুলো টিপে দিয়েছে। ধবধবে সাদা বাল্বের আলোয় রোজার চোখ দুটো কুচকে আসতে চাইলেও সে কুচকাল না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। আদিল তাকিয়েছিল তখনও। উজ্জ্বল আলোয় সময় নিয়ে দেখতে থাকলো। অনেকটা সময় পর মুখ খুলল। মাথা তোলো। রোজার কপাল কুচকে আসতে চাইলো তুমি সম্বোধন শুনে, তবে কুচকালো না, দৃষ্টি তুলে তাকালো না, শুধু মাথাটা তুললো, দৃষ্টি নামিয়ে রাখলো। পরপরই অমন গাঢ় কণ্ঠ ফের আদেশ করলো। কাম ক্লোজার। রোজার অস্বস্তি এবারে কিঞ্চিত ভয়ের দিকে মোড় নেয়। সে বরাবরই ভয় পেয়ে এসেছে এ ধরনের মানুষের সাথে জড়িয়ে যাওয়ার ভাবনাতেই। চার পায়ে এগিয়ে গিয়ে দাঁড়াতেই আদিল পুনরায় আদেশ করে। লুক অ্যাট মি। রোজা তাকালো, চোখে চোখ পড়ল। আদিলের দৃষ্টিতে পড়ে কেমন অদ্ভুতভাবে এক ভয়ঙ্কর শিহরণ বয়ে গেল তার শরীর জুড়ে। ওই ধূসর রঙা চোখে 2 সেকেন্ড চেয়ে তার মন কেমন ইঙ্গিত দিয়ে উঠল। দম বন্ধ হয়ে আসতে চাইল। নিজেকে স্বাভাবিক রাখাটাই কেমন কঠিন হয়ে দাঁড়ালো। নাম? রোজা সরাসরি চোখে আর তাকিয়ে থাকতে পারে না। মুখে চেয়ে জবাবে বলে, রোজা। আদিল বিড়বিড় করে নামটা। রোজ। আদিল নিবিড়ভাবে চোখে দেখে মেয়েটার মুখের এক একটি গড়ন। লম্বা সময় ধরে নীরবে শুধু দেখে গেল। সময় নিয়ে বলল, টুডে ইউ ডিড এ গ্রেট জব। কি চাই তোমার? রোজা স্পষ্ট কণ্ঠে বলে, আমার দায়িত্ব ছিল, দায়িত্বটুকু পালন করেছি শুধু। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং স্যার, থ্যাংক ইউ। আদিল আবারও নীরব হয়ে পড়ল। রোজার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। অস্বস্তিতে বিরক্ত লাগছে, মাথা গরম হচ্ছে। কখন থেকে এমন দাঁড় করিয়ে তাকে থাকার মানে কি? রোজার মুখে কি কিছু লেগে আছে? রোজা যখন ভাবলো মুখ খুলে সে বেরিয়ে যাওয়ার অনুমতি চাইবে, তখনই আদিল মুখ খুলে। আমার মেয়ে, শি কলস ইউ স্নো হোয়াইট। কেন? রোজা লজ্জা পেল আনমনে। রীতি তাকে স্নো হোয়াইট ডাকে কারণ বাচ্চাটার নাকি মনে হয় সে ওর পছন্দের ডিজনি প্রিন্সেসের চরিত্র স্নো হোয়াইটের মতো ফর্সা। সেটা কি বলা যায়? রোজা নির্বিকার থেকে অন্য কিছু বলতে চাইল। ওর পছন্দের প্রিন্সেস। আদিল ভাবুক গলায় বলল, মেবি বিকজ ইউ আর হোয়াইট অ্যাজ স্নো। রোজা অপ্রস্তুত হয়, সাথে বিরক্ত। নিজ মনে আওড়ায়, জানিসই যখন, তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করে আবার নিজেই বলতেছিস কেন? বজ্জাত। কিন্তু মুখে সে কিছুই বলল না। দূরত পড়তে থাকলো যে দ্রুত তাকে চলে যেতে বলে। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে রোজা দম বন্ধ হয়ে মারা যাবে। আল্লাহ যেন রোজার ডাক শুনল। শান্ত হঠাৎ করে এসে আদিল মির্জার কানে কিছু বলল। মুহূর্তেই তার গাঢ় দৃষ্টি সরল রোজার থেকে। রোজা হাফ ছেড়ে বাঁচল, বড় করে শ্বাস ফেলল। মেয়েকে 2 হাতে কোলে নিয়ে উঠে দাঁড়ালো আদিল। বিছানায় শুয়ে দিতে গেলে হৃদি ঘুমের ঘুরে শক্ত করে ধরল হাত। ড্যাডি। ড্যাড ইজ হিয়ার। সোনা। এদের হাতের বাঁধন আলগা হতেই ওকে কমফোর্টারে ঢেকে সোজা হয়ে দাঁড়ালো আদিল। শান্তর হাতে অফ হোয়াইট রঙের কোট। কোটটা তার হাত থেকে নিয়ে পড়তে পড়তে আদিল আরেকবার তাকালো রোজার দিকে। এরপর বেরিয়ে গেল দ্রুত কদমে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। এতক্ষণ মনে হচ্ছিল রুমের টেম্পারেচার হ্যাড মাউন্টেন চূড়াই। একটা মানুষের উপস্থিতি এতটা গাঢ় কিভাবে হতে পারে? রোজার ফোন ভাইব্রেট হচ্ছে। কল করছে জিহাদ। কল রিসিভ করতেই সে বারান্দায় এলো। এটাই যেন তার অন্যতম ভুল। নিচটা পুরো দৃশ্যমান। 6টা গাড়ির পাশে দাঁড়ানো সারিবদ্ধ বডিগার্ডদের একটাকে যে লোক 4-5টা লাথি মারল সে অন্য কেউ না, স্বয়ং আদিল মির্জা। সম্ভবত গালিগালাজও করছে, স্পষ্ট শোনা গেল না। রোজার শ্বাস গলায় আটকে আছে। সে দ্রুত ভেতরে ফিরে এলো। জিহাদের কলটা আর রিসিভ করা হলো না।
বিপরীতে মেসেজ পাঠালো। এর মধ্যে হৃদির ঘুম ভেঙে গেছে। সে উঠে বসেছে, নিভু নিভু চোখে চেয়ে আছে। স্নো হোয়াইট, আর ইউ হার্ট? রোজা মিষ্টি করে হাসে, দু হাতে হৃদিকে কোলে নিয়ে নরম সরম গালে চুমু খায়, বলে, একটুও না। তোমার বলো, খারাপ লাগছে এখনো? ভয় হচ্ছে? রিধি হাসলো, রোজার বুকে মিশে গিয়ে ফটর ফটর করে বলল, ডোন্ট ইউ নো মাই ড্যাড? হ্যাঁ? রিধি হাপুস চোখে চেয়ে আওড়ালো, আমার বাবা আদিল মির্জা। কেন ভয় পাবো আমি? রোজা এই যাত্রায় বুঝলো রক্তের কত শক্তি। এমন নাদুস নুদুস একটা বাচ্চা মেয়ে, অথচ ঠিকই পিতার ছায়ার তলনিতে থেকে বিগড়ে যাচ্ছে। আর এদের গাল টেনে দিয়ে রোজা হেসে ফেলল। বাংলাটা নিরিবিলিতে হারিয়ে আছে। ওখানের এক রুমে 12 জন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শরীরে কাপড় নেই, আঘাতে জর্জরিত পুরো শরীর, রক্তে মেখে আছে ফ্লোরে পড়ে যে আর্তনাদ করে যাচ্ছে সেই লোকটায় সকালের টাকওয়ালা মানুষ, যার পায়ে রোজা গুলি করেছিল। সেই জখমিত পায়ের উপর আদিলের পাটা চেপে রেখেছে শক্ত করে, যা প্রতি সেকেন্ডে আরো গাঢ় হচ্ছে। সাথে লোকটার আর্তনাদ, মুখের মধ্যে কাপড় গুজা অবস্থাতেও কেমন আর্তনাদ অস্পষ্টভাবে চতুর্দিকে ছড়িয়ে আছে। আদিল হাত বাড়াতে একটা মেশিন এগিয়ে দিল অ্যালেন। হোটের মধ্যে খুব সাবলীলভাবে লোকটার হাতের একটা আঙ্গুল রাখলো, এক চাপে পুরো আঙ্গুলটা কেটে ফেললো। রক্তে আর্তনাদে ভারী হয়ে এলো রুমের দেয়ালগুলো। পুনরায় আরেকটা আঙ্গুল বসিয়ে ভীষণ শান্ত কণ্ঠে আদিল প্রশ্ন করলো, কে কে পাঠিয়েছে? লোকটা হাঁসফাঁস করছে, কিছু বলতে চাইছে, তখনও তার মুখ থেকে গুজে রাখা কাপড় সরানো হলো না। আদিল পুনরায় আরেকটা আঙ্গুল কেটে এরপর কাপড়টা সরালো। লোকটার সঙ্গে সঙ্গে বলে ফেললো, নাদিম পাঠিয়েছে। আমি নিদ। পর মুহূর্তে পিস্তলের 12টা বুলেটের শব্দে বাংলোর সহ কেঁপে উঠল। পরপরই নিস্তব্ধতা, রক্তে ভেসে গেল জমিন। আদিল বেরিয়ে এলো রুম থেকে। পেছনে শান্ত আর অ্যালেনও বেরিয়ে এসেছে। অ্যালেন তাদের লোকদের সবকিছু আড়াল করার আদেশ ছুড়ে বসের সাথে গাড়িতে চড়ে বসলো। গাড়িগুলো বেরিয়ে এসেছে বাংলো থেকে। অ্যালেন, শান্ত সহ বাকিরাও লক্ষ্য করলো তাদের বসের ভাবুক মুখ। গাড়ির ব্যাক সিটে মাথায় নিয়ে চোখ বন্ধ করে রেখেছে, কি যেন ভাবছে। অন্য কোথাও ধ্যান নেই। অ্যালেন সন্দেহ চোখে তাকায় শান্তর দিকে। শান্ত চোখ পিটপিট করছিল। তার যা সন্দেহ হচ্ছে সেই পথে এগুলো। বস বস আদিল সময় নিয়ে জবাবে নাক মুখ দিয়ে শব্দ করে। শান্ত গলাটা ছেড়ে বলে, ওনার নাম আয়াত তালুকদার রোজা। মিস রোজা, মিস, নট মিসেস। আদিল চোখ মেলে তাকালো শান্তর দিকে। শান্ত মেয়ে এলো, ভুল অনুমান করলো নাকি? ব্যাতের বাড়ি খেতে হবে নাকি? আদিল চোখের পলকে অ্যালেনের হাত থেকে ডকুমেন্ট করা ফাইল নিয়ে ওটা দিয়ে শান্তর মাথায় একটা বাড়ি মারতে শান্ত মাথা ধরে সরে গেল কিছুটা, তবে ঠিক ঠোঁট টিপে হাসলো। গলাটা ছেড়ে আবারও বলতে শুরু করলো, নাম রোজা, বাবা মায়ের বড় সন্তান। ছোট একটা ভাই আছে, বাবা আজিজুল তালুকদার এবং মা নিপা শিকদার। অ্যালেন হতবাক হয়ে বলল, কাজের আলাপ করছিলাম, হঠাৎ মেয়ে মানুষের বৃত্তান্ত নিয়ে আলাপ তুললি কেন? শান্ত নাক সিটিয়ে আপাত মস্তক অ্যালেনকে পরখ করে মুখ ঘুরে নিল। তাকালো আদিল মির্জার দিকে, যে হাতের ফোনটা ঘোরাচ্ছে। আদিল অনেকটা সময় কথা বলল না। ধীর কণ্ঠে অনেকক্ষণ পর জিজ্ঞেস করে, এইস? শান্ত যেন পড়াশোনা করে এসেছে রোজার সম্পর্কে। 29। আদিল আপন মনে আওড়ালো, শি লুকস ইয়ং। অ্যালেন নড়ে চড়ে ওঠে, বড় বড় চোখে তাকায় শান্তর চোখে। শান্ত ভ্রু নাচায়, মেচকে হাসিতে চোয়াল নড়ছে। রাত তখন 10টা নয়। আজিজুল সাহেব ড্রয়িং রুমে বসে আছেন মেয়ের অপেক্ষায়। সাধারণত মেয়ে তার 9টার মধ্যে বাড়ি ফেরে। আজ এমন দেরি হওয়াতে কিছুটা চিন্তিত তিনি। কল করেছিলেন দুবার, ফোন বন্ধ। ও সময় কলিং বেল বাজলো। নিপা বেগম রান্নাঘরে ছিলেন। সন্ধ্যার রান্না এখন আবার গরম করতে চুলায় বসেছেন। হাত দুটো ওড়নায় মুছতে মুছতে এগোলেন দরজা খুলতে খুলতে বললেন, আজ এত দেরি হলো কেন? তোর বা বাকি কথা মুখের মধ্যে আটকে গেল বাজে ভাবে।
ভয় শুটিয়ে গেলেন, ক্রমান্বয়ে কয়েক পা পেছনে চলে এলেন, অস্পষ্ট গলায় আর্তনাদ করলেন। আজিজুল সাহেব দাঁড়াতে পারলেও ভালোভাবে হাঁটতে পারেন না, পা দুটো তার দুর্বল। সেই পা জোড়া নিয়ে ছুটে আসতে চাইলেন স্ত্রীর আতঙ্কিত মুখটা দেখে। কোনো রকমের সে দরজার সামনে দাঁড়ানো লম্বা বিশাল দেহে পুরুষ মানুষটিকে সামান্য কাঁপলেন। আপনারা শান্ত, অ্যালেন, রনি, স্বপন সহ বাকিরা কালো পোশাকে আবদ্ধ, সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দুটো বিভাগে দাঁড়িয়ে আছে মধ্য যাওয়ার পথ রেখে। মধ্যের ওই পথটুকুতেই হেঁটে এগিয়ে আসছে আদিল মির্জা। গায়ের সকালের পোশাক, ধূসর চোখে অথবা পাতলা ঠোঁটের আশেপাশের হাসির হটুকু নেই। বসের হয়ে শান্ত, দ্য বাটারফ্লাই অফ দেয়ার গ্রুপ, এগিয়ে গেল কথা বলার জন্য। গাল ভরে হেসে হাতের বুকেটা এগিয়ে দিতে নিয়ে বলল, ভয় পাবেন না মিস্টার তালুকদার, শান্ত হন। হাতে ফুলের বুকে নিয়ে ভদ্রলোক আহম্মকের মতো আদিলকে দেখলেন। আদিল দুয়ার পেরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জানালো, আদিল মির্জা। নিপা বেগম আতকে উঠলেন, বড় বড় চোখে তাকালেন স্বামীর দিকে। আজিজুল সাহেব নিজেকে সামলে নিয়েছেন, ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বললেন, আসুন না স্যার, বসুন বসুন। অথচ তার আসন বলার কারণ নেই। আদিল বলার আগেই ঢুকেছে ভেতরে। চতুর্দিকটা দেখতে দেখতে গিয়ে বসলো সোফায়। তার পিছু পিছু কয়েকজন বডিগার্ড এলো, হাতের সরঞ্জামগুলো সারিবদ্ধভাবে রেখে গেল একপাশে। আদিলের চোখ গেল সামনের দেয়ালে রোজার বড় একটা ছবির ফ্রেম টানানো। ছবিতে সে আউটডোর স্পোর্ট ড্রেস পরে আছে, হাতে বাস্কেটবল। সম্ভবত বয়সটা 20-এর দিকে। নিপা বেগম কাঁপতে কাঁপতে রান্নাঘরে গেলেন অতিথি আপ্যায়নের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে। আজিজুল সাহেব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছেন। সে দাঁড়িয়ে আছে তা আদিল খেয়াল করলো অনেকটা সময় পর। ছবির থেকে দৃষ্টি সরিয়ে বলল, বসুন মিস্টার তালুকদার। আজিজুল সাহেবের কপালে ঘাম জমলো। অপর পাশে বসলেন গুটিসুটি মেরে। বিনয়ী হয়ে জিজ্ঞেস করলেন, স্যারের হঠাৎ আগমনের কারণ? আদিলের সোফার পেছনে দুপাশে দাঁড়িয়ে আছে শান্ত আর অ্যালেন, বাকিরা সব দুয়ারে দাঁড়িয়ে। এতগুলো মানুষ বারবার নজর এলেই মিয়ে যাচ্ছেন আজিজুল সাহেব। তাহার হৃদরোগের সমস্যা থেকে থাকলে নির্ঘাত তার আজ কিছু একটা হয়ে যেত। আপনার মেয়ে মিস রোজা, শি ইজ টু গুড টু বি ট্রু। শি হ্যাজ ডান মি এ গ্রেট ফেভার। আমি বিপরীতে কিছু করতে চাই। শুনেছি আপনার চিকিৎসা এখনও চলমান। এই দেশের বেস্ট হসপিটালে আমি আপনার ভবিষ্যৎ সকল চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ফর ফ্রি। ইউজ দ্যাট হসপিটাল অ্যাজ ইয়োর্স। আমার বডিগার্ড বাকিটা আপনাকে বুঝিয়ে দেবে। আজিজুল সাহেব বুকার মতন বললেন, জি 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 আচ্ছা। রাজু পড়তে বসেছিল কানে ইয়ারপডস দিয়ে। হঠাৎ করে আওয়াজ শুনে বেড়ে এসে হতবিহ্বল সে তুতলালো। কারা আপনারা? শান্ত আদিলের কানের কাছে ছেলেটার পরিচয় জানালো। মিস রোজার ছোট ভাই। আদিল আঙ্গুলের ইশারায় কাছে আসার ইশারা দিলে ছেলেটা কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে আসে। আদিল মুখটা ভালোভাবে দেখে। মিস রোজার সাথে চেহারার মিল নেই। ছেলে মায়ের মতো আর মেয়ে বাবার মতো হয়েছে। আজিজুল সাহেবের গায়ের রংটা এখন একটু ময়লা দেখালেও বোঝার উপায় আছে যে ভদ্রলোক ধবধবে ফর্সা গায়ের রঙের ছিলেন। শান্ত চাপা গলায় বললেন, বস, মেয়েরা বাবার মতন হওয়া মানে লক্ষ্মী। মা চাচিরা বলেন মিস রোজা ভীষণ লক্ষ্মী। আদিল ভ্রু তুলে তাকালে বেচারা হাঁসফাঁস করে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। নিপা বেগম কাঁপতে কাঁপতে এসেছেন ট্রে হাতে। ট্রে ধরা হাতটা ঠকঠক করে কাঁপছে। আদিল সর্বদাই আনন্দ পেয়ে এসেছে যখন কেউ তাকে দেখে কাঁপে, ভয় পায়। আজই বোধহয় সে অসন্তুষ্ট হলো। গটগট করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলো। মিস রোজা তো ভীষণ সাহসী। তার বাবা মা এমন ভীতু কেন? রোজার বাড়ি ফিরতে দেরি হলো ভীষণ। তারপর ফোনেও আজ চার্জ নেই, বন্ধ হয়ে পড়ে আছে। সে কলিং বেল বাজারে দরজা খুলে দিল রাজু। বেচারার মুখটা শুকনো হয়ে আছে। রোজা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে চিন্তিত গলায় প্রশ্ন করলো, শরীর খারাপ নাকি? মুখটা এতটুকুন হয়ে আছে কেন? বলতে বলতে ভেতরে প্রবেশ করে। আরো আশ্চর্য হলো, বসার ঘরে বেশ কিছু প্যাকেজ সুন্দরভাবে সাজিয়ে রাখা। সেগুলো একটু পর পর নিপা বেগম দেখছেন। এই যাত্রায় রাজুকে বসলো ওগুলোর সামনে।
আজিজুল সাহেব মেয়ের দিকে চেয়ে আছেন আশ্চর্য নিয়ে। বাবা মা দুজনের মুখের অবস্থা অবর্ণনীয়। কি হয়েছে? এসব কে পাঠালো? নিপা বেগম মেয়ের হাত টেনে সোফায় বসালেন। রোজা বোকার মতো ভ্রু তুলল। আজিজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আদিল মির্জা এসেছিলেন? কি? রোজা এতটাই চমকায় যে সে দাঁড়িয়ে পড়ল। কি? নিপা বেগম মেয়েকে পুনরায় টেনে বসালেন। এসেছিল। তুই নাকি অনেক বড় উপকার করেছিস তার, বিপরীতে সেও কিছু করতে চায়। তোর বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বিরাট বড় হাসপাতালে, এসব সেই এনেছে। রোজা হতবাক, আশ্চর্য, বলদের মতন কিছুক্ষণ মুখটা হা করে রাখলো। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো তার। আজিজুল সাহেব মুখ্য বিষয়ে প্রশ্ন করলেন, করছিস মা? কোনো উপকারের কথা বলছেন? রোজা মিথ্যে বলতে চায় না, কিন্তু সত্য বলা সম্ভব হচ্ছে না। ওসব শুনলে তারা ভয় পাবেন, আতঙ্কিত হবেন। অগত্যা একটু ঘুরে বলল, হৃদি অসুস্থ হয়, আমি ওর দেখভাল করি, এজন্য হয়তো বা। রাজস্বের চকচকে চোখে চেয়ে বলল, আপু খুলি, দেখি কি পাঠিয়েছেন। রোজা দীর্ঘশ্বাস ফেলে। উনি মালিক, রোজা সামান্য চাকর। মালিক খুশি হয়ে উপহার দিয়েছেন, না করার সাথে কি তার মতো নগণ্য কারো আছে? অগত্যা মাথা দোলায়। রাজু ছুটে চায় প্যাকেজগুলো খুলতে। সম্ভবত মানুষ বুঝে কেনাকাটা করা হয়েছে। যেমন আজিজুল সাহেবের জন্য স্পেশাল এক ধরনের পাইপ স্মোকিং পাঠিয়েছেন, যা দেখে আজিজুল সাহেবের চোখ ছানা পড়া। তিনি লুকিয়ে স্মোক করেন মেয়ের ভয়ে। রোজা বিরক্ত হলো। পাইপ স্মোকিং এর প্যাকেটটা নিজের কাছে রাখলো। ভুলেও বাবার হাতে যেতে দিল না। নিপা বেগমের জন্য 3টি সুন্দর বেনারসি শাড়ি ভদ্রমহিলার ভীষণ পছন্দ করেছেন। রাজুর জন্য একটি গেমিং সেট, সোনি প্লেস্টেশন 5 PS5, যেটা দেখে ও কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। এরপর এমন চিৎকার করলো যে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। রোজা নির্বিকার হয়ে দেখলো সব, বুঝলো বেশ দামি গেমিং সেট। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এলো। মনে মনে আশা রাখলো এতটুকুতেই যেন কাহিনী শেষ হয়, আর যেন কোনো দায়বদ্ধতায় জড়াতে না হয়। তার কি জন্য যেন ভয় হচ্ছে, অদ্ভুত কিছুর ভয়। তার সাধারণ সাবলীল জীবনে ঝড় আসার ভয়। নিপা বেগম প্লেটে ভাত তরকারি সাজিয়ে নিয়ে এলেন রোজার রুমে। রোজা সবে গোসল সেরে বিছানায় বসেছে। চুলে হেয়ার মাস্ক দিয়েছে, 20 মিনিট রাখবে। মুখে একটা মাস্ক লাগাতে লাগাতে বলল, কিনে নেই মা। এসব বলিস না তো, রাগ লাগে আমার। রোজা শব্দ করে হাসলো। 29 বয়সী মেয়েকে এখনো হাতে ধরে ভাত খাইয়ে দিচ্ছ, তা মানুষ জানলে হাসবে তোমার ওপর। নিপা বেগম এক নলা ভাত রোজার মুখে পুরো আওড়ালেন। হাসু, আমার বই যাবে। আমার মেয়ের বয়স 40 হোক অথবা 50, তাতে কি? যতদিন বল আছে আমি খাইয়ে দেবই। রোজা আচমকা মুখ বাড়িয়ে মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন তুমি খাইয়ে দিচ্ছ, বৃদ্ধাকালে আমি খাইয়ে দিব তোমাকে, সুদবোধ। হাসলেন নিপা বেগম। মেয়েকে খাইয়ে খালি প্লেট নিয়ে চলে গেলেন। রোজা চুল ধুয়ে সে বসলো ড্রেসিং টেবিলের সামনে। ব্লু ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে ভাবলো হৃদির কথা। আজ মেয়েটা ভীষণ বায়না করছিল, চাচ্ছিল রোজা যেন ওর সাথে থাকে, একসাথে ঘুমোই। বারবার বলছিল ওর একা ঘুমাতে ভালো লাগে না। তখন কি যে ভীষণ কষ্ট হচ্ছিল রোজার। সে যে একটু হৃদির কষ্ট সহ্য করতে পারে না ওর ইচ্ছেদের অপূর্ণ রাখতে। অ্যারেন ফোনে কথা বলে সে আদিলের কানের কাছে ধীর কণ্ঠে জানালো, বস, নাদিমের খোঁজ পাওয়া গেছে। রাইট নাও ক্যাসিনোতে আছে, গ্যাম্বলিং করছে। আদিলের চোয়াল শক্ত হলো কিছুক্ষণের জন্য মাত্র। পর মুহূর্তে মেয়ের সান্নিধ্য অনুভব করে শান্ত হয়, বিপরীতে কিছু বলে না। কাঁধে জগৎ সংসারের কাজের ভার থাকা সত্ত্বেও সে দিব্যি মেয়েকে নিয়ে বসে আছে লিভিং রুমের ডিভানে। তার বাম পাশে শান্ত আর অ্যালেন দাঁড়িয়ে আছে। ফ্লোরে পুতুলের স্তূপ। হৃদে আইপ্যাড হাতে নিয়ে বসে আছে বাবার কোলে। তার ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে বায়না করছে এটা সেটার। রাতের তখন 12টা 15। ঘেটে ঘুটে কি যেন দেখছে। আদিল একটা ফাইল বাম হাতে ধরে নজর বোলাচ্ছিল। হঠাৎ হৃদে উচ্ছ্বাসে ফেটে পড়ল। ড্যাডি, look at this picture. Isn't it beautiful? আদিল অনাগ্রহী হওয়া সত্ত্বেও মেয়ের বাড়ি ধরা আইপ্যাডের স্ক্রিনে তাকালো। তারপর আর দৃষ্টি ফেরাতে পারল না। অনেকটা সময় যাবৎ স্ক্রিনে একটা ছবি,
মিস রোজা আর তার মেয়ে রিদির। দুজনের পরনে লাল রঙের পোশাক। সম্ভবত ছবিটি রিদির স্কুলে তোলা। কোনো প্রোগ্রাম ছিল বুঝি। আদিল কিছুক্ষণ চেয়ে থেকে দৃষ্টি ফেরালো, বলল, সোনা, এবার তোমাকে ঘুমাতে হবে। স্লিপ টাইট ফর ড্যাডি। আর দুষ্টুমি করা যাবে না। হৃদয় এবারে বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে ওর। বাবার গালে ছোট ঠোঁট ছুঁয়ে দিল। আইপ্যাড ডিভানে রেখে মরিয়ম বেগমের হাত ধরে উপরে চলে গেল। আদিল আরাম করে বসলো এবার। বাম হাতটা ডিভানের হাতলে রেখে ডান হাতে আইপ্যাডটা তুলে নিতে নিতে বলল, দ্যাট ড্যান্সার গার্ল, ওয়াজ শি অ্যাবল টু সিডিউস হিম? পেরেছে। সম্ভবত রাত কাটাবে এখানেই। আদিল নাক মুখে শব্দ করে আইপ্যাডের ফটোসে ঢুকে এক এক করে ছবিগুলো দেখতে থাকলো। মিস রোজার সাথে হৃদের অনেক অনেক ছবি, ভিডিও। মিস রোজার একার ছবিও আছে, সম্ভবত হৃদি তুলেছে। আদিলের যখন ঘোর কাটলো ততক্ষণে শ্বাসচর্য হয়ে খেয়াল করলো 15 মিনিট ধরে সে ছবি ভিডিও দেখে গেছে। হত বিহ্বল হয়ে দৃষ্টি তুলে দেখলো অ্যালেনের চোয়ালটা ঝুলে আছে। শান্ত অশান্ত দৃষ্টিতে বারে বারে তাকাচ্ছে। আদিল আইপ্যাড রেখে উঠে দাঁড়ালো। গলাটা পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, লেটস গো। শান্ত বসের পেছনে চলল। তখনই কিছু পা এগিয়ে ফের ফিরে এলো। সোফা থেকে আইপ্যাডটা তুলে নিয়ে গেল সাথে করে। অ্যালেন বিরক্ত হলো, সাথে আশ্চর্য। এই রাত করে মোট 8টা গাড়ি একসাথে বেরোলো মির্জাবাড়ি থেকে। শুনশান নীরবতা রাস্তা জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় মেইন রোডে ছোট কালো রঙের এতগুলো গাড়ি একসাথে যাওয়াটা রাজকীয় দেখালো। ভীতি সৃষ্টি করতে পারদর্শী। এটা এখানে কেন? আদিলের প্রশ্নে মিয়ে গেল শান্ত। তাকালো বসের মুখের দিকে। রেগে আছে নাকি বুঝতে পারলো না। আইপ্যাডটা সে পাকামো করে এনেছে। পাকামোতে সে বরাবর ইশারা। অ্যালেন নাক মুখ কুচকালো। শান্ত মাথাটা সরাতে চেয়ে বলল, যদি লাগে। আদিল হাত তুলে মারতে গিয়েও শেষমেশ মারল না। আইপ্যাডটা তুলে নিল হাতে, ফের খাটতে থাকলো। এই ক্যাসিনোটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। প্রভাবশালী সব মানুষের যাতায়াত এখানে। কি হয় না এখানে? গ্যামলিং, বার ডান্স, প্রস্টিটিউট বানিয়ে চড়া দামে বেচা কেনা। গুরুত্বপূর্ণ বিষয় আইপি কার্ড ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। এমনকি ভিআইপি কার্ডও অনেক প্রভাবশালীর ধরাছোঁয়ার বাইরে। ক্যাসিনোটা আইনগতভাবে অবৈধ হলেও আইনের সুরক্ষায় আছে মোটা অঙ্কের টাকার প্রভাবে। ক্যাসিনোর পেছনে আছে বড়সড় সব পাওয়ারফুল লোকদের হাত। তার মধ্যে শেয়ার হোল্ডারের একজন স্বয়ং আদিল মির্জা। তার ভিআইপি কার্ড দেখানোর প্রয়োজন হয় না, গাড়ির নাম্বার দেখলেই ঢুকতে দেওয়া হয়। আজও ব্যতিক্রম নয়। সিকিউরিটি অতিক্রমে করে যখন পৌঁছালো ততক্ষণে নাদিম গ্যামলিং ফেলে এক সুন্দরী বার ডান্সারের সাথে উপরের হোটেলের রুমে ঢুকছে। আদিল সময় নিল, তখনই গেল না উপরে। গিয়ে বসলো স্টেজ থেকে খানিকটা দূরে সাদা কাচের আড়াল করা রুমের সোফায়। তার সামনের টেবিলে কার্ড, মদ সাজানো। লাল বাতির আলোয় চারপাশটা ড্রিমি। স্টেজে স্ট্রিপ ডান্স করছে বেশ সুন্দরী এক নারী। ইংরেজি একটা গান প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। গ্যামলিং রেখে বাকিরা খারাপ চোখে আপাতত স্টেজের দিকে চেয়ে আছে। ড্যান্সার আপাতত গায়ের উপরের অংশ খুলতে ব্যস্ত। ওর সময় একজন এসে দাঁড়ালো। মির্জা সাহেব যে, আসুন খেলা যাক। আদিল এক পলক চেয়ে একটা সিগারেট বের করতে নিয়ে বলল, বসুন মিস্টার চ্যাটার্জি। দেখপাল বসলো। তার পেছনে 4 জন বডিগার্ড। শান্ত লাইটার জ্বালিয়ে ধরলো বসের মুখের সামনে। আদিলের ঠোঁটে সিগারেট চেপে ধরা, মাথাটা বাড়িয়ে ওভাবেই সিগারেটে আগুন ধরালো। সোজা হয়ে বসে এবারে তাকালো মিস্টার চ্যাটার্জির দিকে। ভদ্রলোক হেসে স্টেজের দিকে ইশারা করে বললেন, নতুন মাল ডিরেক্টরের ফেভারিট। 1 মাস তার সাথে প্যান্থ হাউসে ছিল, এ যাত্রায় ক্যাসিনোতে রেখে গেছে। নেওয়ার ইচ্ছা আছে নাকি? আঙুলের ভাঁজে চেপে রাখা সিগারেটে ঠোঁট ছুঁয়ে আদিল তাকালো স্টেজে। অর্ধনগ্ন একটা শরীর, নানান অঙ্গভঙ্গিতে নাচছে, এদিকে তাকাচ্ছে। কত দুষ্টু ঈশ্বরা চোখের দৃষ্টি। অথচ আদিলের কিছু অনুভব হলো না। নির্বিকারভাবে দৃষ্টি ফিরে নিল। এ যাত্রায় উঠে দাঁড়ালো, বলল, হাউ অ্যাবাউট আই গিফট হার টু ইউ মিস্টার চ্যাটার্জি? হাসলো দেখপাল। আই ডোন্ট মাইন্ড। আদিল ইশারা করে তার লোকজন নিয়ে উপরে চলে এলো। তার পরনের কালো কোট অ্যালেনের হাতে। ভেতরের সাদা শার্টের বুকের 4টা বোতামই খোলা। দোতলার একেবারে পেছনের
52 নাম্বার রুমটাতেই নাদিম। রুমের বাইরে যে 3জন বডিগার্ড ছিল তারা আপাতত আদিলের লোকের কন্ট্রোলে। সে আঙ্গুলের ইশারা করতে শান্ত চাবি দিয়ে দরজা খুলে ফেলল। ভেতর সাদা বাল্বের আলোয় সবটা পরিষ্কার। নগ্ন দুটো শরীর ব্যস্ত ছিল। হঠাৎ আওয়াজে চেঁচালো নাদিম, তবে নগ্ন শরীরের নারীটির কোনো হেলতুল হলো না। আরামসে সরে এলো নাদিমের নিচ থেকে। গায়ে পাতলা ওড়না পেঁচিয়ে এসে দাঁড়ালো একপাশে। নাদিম নিজের লোকদের ডাকতে নিয়ে পিছু ফিরতে চমকে গেল। আদিলের খামখেয়ালিপনা আর নেই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে। সে সব মেনে নিতে পারে, সহ্য করে যেতে পারে, কিন্তু তার মেয়ের দিকে হাত বাড়ানোর স্পর্ধায় ভয়ের তাণ্ডব ঘটিয়ে ছাড়বে। শান্ত দরজা লক করেছে। নাদিম তড়িঘড়ি করে বিছানা থেকে নামতেও পারেনি। আদিলের হাতের জ্বলন্ত সিগারেট সোজা ওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছয়। নাদিম চিৎকারে যেন রুমের প্রতিটি দেয়াল কাঁপলো না আদিলের দৃষ্টি। চারপাশটা শক্ত ঘষিতে নাদিমের চোয়াল ভেঙে রক্ত গড়ালো মুখ দিয়ে। আদিল হেসে উঠল চাপা গলায়। আই উইল নট কিল ইউ রাইট নাও। তোকে আমি জাহান্নাম দেখাবো ধীরে ধীরে। আপনি? শান্ত গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, গুড মর্নিং মিস রোজা। ধ্রুব অসুস্থ, বেড রেস্টে থাকবে কিছুটা সময়। ওর অনুপস্থিতিতে প্রিন্সেসকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। রোজা আর প্রশ্ন করে না, মাথাটা দোলায়, গাড়িতে উঠে বসে। সূর্য ওঠেনি এখনো। চারপাশটা মৃদু অন্ধকার। রোজার ঘুম হয়নি পুরোপুরি। নতুন গেমিং সেট পেয়ে রাতভর রাজু ভীষণ হইচই করেছে। নিপা বেগম উৎসাহের সাথে 4:30টা ট্রায়াল দিয়ে দেখিয়েছেন অনেকটা সময় ধরে। আজিজুল সাহেব একটু পরপর এসে পাইপ স্মোকিংটা কোথায় রাখা হয়েছে তার খোঁজ করতে চাইছেন। মেয়ের ভয় সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারলেন না। এসব নিয়ে 2টো পর্যন্ত সজাগই ছিল রোজা। পরে বিরক্ত হয়ে ঝাড়ি মারতেই পালিয়েছে সব। এখন এই পথটুকু ঘুমিয়ে পার করবে সে। কাঁধ ব্যাগ থেকে আই মাস্কটা বের করে চোখে দিয়ে গাড়িতে হেলান দিয়ে রইল। শান্ত কিছু বলার জন্য মুখ খুলেছিল। মিররে রোজার হাব ভাব দেখে পর মুহূর্তেই মুখটা বন্ধ করে ফেলল। সারা রাত ঘুমানো হয়নি, চোখ দুটো লাল, মেজাজটা ভালো না। অথচ খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে আছে গাড়ির ভিতর, মিষ্টি সুদিং। তার ভালো লাগছে। শান্ত তখনই জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, মিস রোজা, আপনি একটু বসের ঘরে গিয়ে বসবেন? বসের ঝগড়া মেজাজ ঠান্ডা হয়ে আসতে পারে। তার করা হলো না। গাড়ি যখন মির্জাবাড়ির ভেতরে গিয়ে থামলো ততক্ষণে সূর্য উঠেছে। রোজা তখনও ঘুমিয়ে আছে। শান্ত দুবার ঘুরে ফিরে মেট্রোরে তাকালো। ডাকবে করেও ডাকতে পারল না। কিছুক্ষণ বসে থেকে এবারেও চুপচাপ বেরিয়ে এসে দাঁড়ালো। অ্যালেন অধরেই দাঁড়িয়েছিল। এ যাত্রায় ভ্রু তুলে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। সেই দৃষ্টি শান্ত দেখেও দেখল না। রোজার ব্যাক সিটের দরজা খুলে ধরলো। গলা খাকড়ে দিতেই নড়ে চড়ে উঠে রোজা। আই মাস্ক সরিয়ে আশপাশটা দেখে দ্রুত বেরিয়ে আসে। শান্ত বলল, আজ আপনার প্রিন্সেসের সাথে স্কুলে যেতে হবে না, বস যাবেন সাথে। রোজা বুঝার ন্যায় মাথা দোলালো। গতকাল এত বড় আক্রমণ হলো বলে কথা, যদি পুনরায় আক্রমণ করে? রোজার নিজেরই ভয় হচ্ছিল। সেখানে আদিল মির্জা, রিদির বাবা, নিশ্চয় চিন্তিত। সাথে যাওয়াটাই বরং তো স্বাভাবিক। রোজা সোজা ভেতরে ঢুকলো। মরিয়ম বেগমকে আজ দেখা গেল না। রোজা চলে এলো রিদির রুমে। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। রোজা তৎক্ষণাৎ ওকে তুললো না, নিচে আগে মুখে পানি দিয়ে এলো। এবারে গিয়ে বসলো রিদির মাথার কাছটায়। ডাকলো মিষ্টি করে, প্রিন্সেস। পুরো 3 তলাটা আদিলের অধীনে আছে। এই তলাতে বানানো হয়েছে তার বেডরুম, অফিস রুম, জিম রুম। ডান দিকের করিডোরের শেষ মাথায় বেডরুমটা, জিম রুম বাম দিকের শেষ মাথায়। জিম রুমের সামনে এসে দাঁড়িয়েছে অ্যালেন, হাতে ঠান্ডা পানির বোতল। আশেপাশে শান্তর কোনো চিহ্ন নেই। ছেলেটা কোথায় গেল? এ যাত্রায় জিম শেষ করে জিম রুম থেকে বেরিয়ে এলো আদিল, হাতে পাতলা তোয়ালে, পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। ঘামে ভেজা শরীরটা ধাতুর মতো দেখালো। কাঁধের মাংসপেশিগুলো কেমন শক্ত হয়ে আছে। বুকের ওঠানামার গতি তখনও সামান্য অস্বাভাবিক। প্রতিটি নিঃশ্বাসে পরিশ্রমের ছাপ স্পষ্ট। অ্যালেন পানির বোতলটা এঁকে ধরল, সাথে জানতে থাকলো গুরুত্বপূর্ণ কাজের বিষয়গুলো। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে বোতলে ঠোঁট ছুঁয়েছে আদিল। নীরবতা চিরল শান্তর উচ্চস্বরে, গুড মর্নিং বস। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।